বুঝলে মিনু, আমাদের রাজ্যটা বাঁচাতে হলে আমাদের কিছু একটা ত্যাগ স্বীকার করতেই হবে। আমি বাবা হওয়ার সাথে সাথে এই রাজ্যের রাজা। বাবা হয়ে মেয়ের ভালো মন্দ যখন আমি বুঝি, তখন রাজা হিসাবে তো রাজ্যের সবার ভালো মন্দর দিকটা আমাকেই বুঝতে হবে, তাই না? কিন্তু তোমার রাজ্যের জন্য আমি আমার মেয়ের জীবনটা কিভাবে নষ্ট করতে পারি বলো? আমরা তো বেশি দিন আমাদের মেয়েকে আমাদের থেকে দূরে রাখবো না। মাত্র এক যুগ আমাদের মেয়ে আমাদের থেকে দূরে থাকবে, তারপর আবার আমাদের মেয়েকে আমাদের কাছে নিয়ে আসবো। বাবা মা, আমি একটু বাগানে গেলাম, সেখানে আমার সখীরা আসবে, আমরা সেখানে খেলাধুলা আর গল্প করব। না না মা, তুমি এখন বাইরে যেতে পারবে না। আর এখন কেন? আমাদের জিজ্ঞাসা না করে কখনো বাইরে যাবে না। কেন বাবা, আমি কি খাঁচায় বন্দি পাখি নাকি যে বাইরে যেতে পারবো না? টুনি, বাবার মুখে মুখে কথা কেন বলছিস? তোর বাবা তোর জন্য যা সিদ্ধান্ত নেবে তা নিশ্চয়ই খারাপ হবে না। এখন যা, ঘরে যা। বাবা মায়ের কথায় টুনি অনেক মন খারাপ করে আর তার ঘরে চলে আসে। আসলে একদিন রাজু রাজা স্বপ্নে বনদেবীকে দেখতে পায়। সে বলে তার বনের উপর অভিশপ্ত ছায়া পড়েছে, তাই এই অভিশপ্ত ছায়া দূর করতে নীল নদীর জল এনে বনদেবীর নামে উৎসর্গ করতে হবে। যে নীল নদীর জল এনে দিবে তার সাথে তার একমাত্র মেয়ের বিয়ে দিতে হবে। এবার কি করবে? নীল নদীর জল আনা তো মুখের কথা নয়, এত বিপদ মাথায় নিয়ে কে আনবে সেই জল? কিছু একটা তো করতেই হবে। আজকেই রাজ্যে ঘোষণা করতে হবে। শোনো শোনো শোনো, আমাদের রাজা মশাই ঘোষণা করেছেন যে যে নীল নদীর জল এনে রাজা মশাইকে দিতে পারবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা আর আমাদের রাজকুমারীর সাথে বিবাহ দিবেন। এই কাজ সম্পূর্ণ করতে হবে কাল সূর্যোদয়ের পরেই। শোনো শোনো শোনো। রাজার এমন ঘোষণার কারণে বনের পাখিদের মাঝে কানাকানি উঠে যায়, কারণ এ পর্যন্ত কেউ নীল নদীর জল নিয়ে ফিরে আসতে পারেনি। 1000 স্বর্ণ মুদ্রা? এতগুলো স্বর্ণ মুদ্রা পেলে তো আমি আমার ভাঙা ঘরটা নতুন করে তুলতে পারবো আর একটা ছোটখাটো কাজও শুরু করতে পারবো। আমি তো শুনেছি 3 পাহাড়ের পাদদেশে নীল নদী। আমি সকাল থেকে অনেকটা পথই পেরিয়ে এলাম, কিন্তু আর কত দূর? আরে, এ তো 3 পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। তাহলে কি আমি নীল নদীর কাছে চলে এসেছি? আহা, এই তো নীল নদী। আমার এত পরিশ্রম এবার সার্থক। কি সুন্দর নীল নদীর জল, নীল হীরের মতো চকচক করছে। এই নীল জল দেখে তো আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। যাই, আর দেরি না করে জল নিয়ে রওনা দেই। টোনা যেই জল নিতে যাবে তখনই জল থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। আরে আরে, আমি কি দেখছি? পাখির বাচ্চা! কতদিন থেকে পাখি দেখি না। তুমি কে? তোমাকে এত ভয়ঙ্কর লাগছে কেন? মাথা মোটা পাখি কোথাকার! আমি ডাইনি। ভয়ঙ্কর দেখাবে না তো কি পরীর মতো দেখাবে? যাই হোক, বুঝেছি তুই জল নিতে এসেছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো তোকে আমি এমনি এমনি খেতে পারবো না। তোকে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলেই জল পাবি, না হলে আমার পেটে যাবে। কি 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 প্রশ্ন? বলো বলো। আমার প্রথম প্রশ্ন, পাতা আছে গাছ নেই, জল আছে কিন্তু নদী নেই। দ্বিতীয় প্রশ্ন, এমন কি জিনিস যেটা দেখলে তাকাতে পারবি না আর তাকালে দেখতে পাবি না? আর শেষ প্রশ্ন হলো, কে তোর সাথে সুখ দুঃখে দিনরাত সব সময় থাকবে? ভেবে বল দেখি, তোর মাথায় কত বুদ্ধি? না না, আমাকে সঠিক উত্তর দিতেই হবে। হ্যাঁ, পেয়েছি, আমি উত্তর পেয়েছি। পেয়েছিস যখন বল দেখি। তোমার প্রথম উত্তর হলো চোখ। চোখের পাতা আছে কিন্তু গাছ নেই। আবার আমরা কাঁদলে জল ফেলি কিন্তু নদী নেই। আর দ্বিতীয় প্রশ্ন?
দ্বিতীয়টা হলো স্বপ্ন, যা আমরা চোখ বন্ধ করলেই দেখতে পারি, আর চোখ মেলে তাকালে সেটা আর দেখতে পারি না। আর তৃতীয় প্রশ্নের উত্তর হলো ছায়া। আমার ছায়া সব সময় সব পরিস্থিতিতেই আমার সাথেই থাকবে। আরে বাহ, এতদিন পর একটা পাখি পেয়েও খেতে পারলাম না। যা, এবার তুই জল নিয়ে চলে যেতে পারিস। এরপর টোনা খুশি মনে একটা হাঁড়িতে করে নীল নদীর জল এনে রাজা মশাইকে দেয়। তুমি আমার রাজ্যকে বাঁচালে টোনা, না হলে এই রাজ্যে ও রাজ্যের পাখিরা হুমকির মুখে পড়ে যেত। তুমি যেমন আমার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই জল এনেছো, তাহলে আমিও আমার কথা রাখবো। এরপর রাজা তার কথা মতো টুনির বিরুদ্ধে গিয়ে 100 স্বর্ণ মুদ্রা ও টুনির সাথে বিয়ে দিয়ে দেয়। টোনা তার ভাঙা ঘরে রাজকুমারীকে তুলে নেয়। কেউ আমার আপন নয়, কেউ না। যে বাবা মা আমার মতামত ছাড়া আমাকে এক চালচুলোহীন পাখির সাথে বিয়ে দিয়েছে, তারা কখনোই আমার আপন হতে পারে না। রাজকুমারী, আমি জানি রাজপ্রাসাদ ছেড়ে আমার এই ভাঙা ঘরে থাকতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আমিও বিয়েটা করতে চাইনি। রাজামশাই বলল করতেই হবে, নইলে অনর্থ হয়ে যাবে। আমি বরং কাল সকালেই আপনাকে রাজপ্রাসাদে রেখে আসব। না, আমি আর কখনো ওই রাজপ্রাসাদে ফিরবো না, কখনো না। টুনির কথায় টোনা আর কোনো কথা বলে না। এভাবেই টোনার কাছে যে 100 স্বর্ণ মুদ্রা ছিল, তা দিয়ে টুনির যা যা প্রয়োজন তা এনে দেয়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আমি স্নান করব, তার জন্য গোলাপ আর গরম জল কোথায়? আসলে রাজকুমারী, আমার কাছে আর কোনো টাকা নেই, তাই গোলাপ ফুল আর জল গরম করার জন্য লাকড়ি কিনতে পারিনি। সত্যি তো, আমি আসার পর টোনা তার সব মুদ্রা আমার পেছনেই ব্যয় করলো, নিজের জন্য কিচ্ছু নেয়নি। না না, আমি স্বার্থপরের মতো করছি। যাই হোক, টোনা তো আমার স্বামী। কিন্তু রাজকুমারী, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি পুকুরে স্নান করব। আপনার তো পুকুরে স্নান করার অভ্যাস নেই, কেন করলেন রাজকুমারী? টোনা সারা রাত জেগে টুনির মাথায় জলপট্টি দিয়ে দেয়। আরে আরে রাজকুমারী, কি করছেন কি আপনি? আপনার শরীরটা তো খারাপ, আপনাকে কোনো কাজ করতে হবে না রাজকুমারী। আমাকে আর রাজকুমারী বলে ডেকো না, টুনি বলে ডাকো। এই 2 বছরে তুমি আমাকে কখনো বুঝতে দাওনি। আমি তোমার ভাঙা ঘরে থেকেছি, তুমি এই ভাঙা ঘরে আমাকে রাজরানী করে রেখেছো। আজ থেকে তোমার এই ভাঙা ঘরই আমার রাজপ্রাসাদ। টুনি, হ্যাঁ, আমি তোমাকে কখনোই বুঝতে দিব না, আমি রাজপ্রাসাদের রাজকুমারী ছিলাম। এভাবেই টুনি তার রাজপ্রাসাদের সুখ ভুলে গিয়ে টোনার ভাঙা ঘরকে নিজের মনে করে নেয়। টুনি যে সুখ রাজপ্রাসাদে পায়নি, সেই সুখ সে ভাঙা ঘরে পেয়েছে। এভাবেই টোনাটুনি সুখের সংসারে আলোকিত করে আসে তাদের মেয়ে টুকি। দেখতে দেখতে টুকিও বড় হয়ে যায়। মা মা, আমার বন্ধুরা সবাই না তাদের নানা বাড়িতে যায়, কিন্তু আমি কখনো যাইনি। আমাকে একটু নানা বাড়িতে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না রে মা? কিন্তু তোর নানা বাড়ি যে অনেক দূরে, অত দূর তুই গেলে আমি থাকবো কি করে? তুই গেলে যে তোর নানু তোকে আসতে দিবে না। তাহলে তুমি আমার সাথে যাবে? আমি যদি যাই তাহলে তোর বাবাকে কে রান্না করে দিবে? তুই কি একা যাবি? যদি যেতে চাস তাহলে আমি তোকে পাঠিয়ে দিব। না না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। ওরে আমার সোনা মেয়ে রে। মা টুনি, টুনি, মা টুনি। কি তোমরা আমার মাকে ডাকছো কেন? আমার মা রান্না করছে। আরে, আমার মেয়েটার মেয়ে হয়েছে, কত সুন্দর দেখতে মেয়েটা। কে এসেছে টুকি? কে তোমরা? হ্যাঁ মা, আমরা তোর বাবা মা, আমরা তোকে ফিরিয়ে নিতে এসেছি। চল, আমাদের সাথে চল, তোকে আর এই ভাঙা ঘরে থাকতে হবে না। তোমরা যে টুনিকে নিতে এসেছো সে মরে গিয়েছে। এই টুনি আর তোমাদের রাজপ্রাসাদে ফিরবে না বাবা। মা টুনি? হ্যাঁ মা, আমি যে যত্ন ভালোবাসা সুখ তোমাদের রাজপ্রাসাদে পাইনি, তা আমি এই ভাঙা ঘরে পেয়েছি। আমি এখানে অনেক সুখে আছি, তোমরা ফিরে যাও।
টুনির কথায় তার বাবা মা ফিরে যায়। আসলে সুখ খুবই বিরল। রাজপ্রাসাদ মানে যে সুখের অঢাল ঝর্ণা তা নয়, সুখী থাকতে জানলে ভাঙা ঘরেও থাকা যায়। এস, পাখিগুলো কত সুন্দর করে ডানা মেলে আকাশে উঠছে। আমিও যদি ওদের মতো ডানা মেলে আকাশে উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো। ইঁদুর আকাশের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে। এমন সময় আকাশে উড়ন্ত অবস্থায় এক পাখি পটি করে দেয়, আর সেই পটি এসে ইঁদুরের মুখের উপর পড়ে। ওয়াক থু, এইসব ফালতু জিনিস আমার মুখের উপর এসে কি করে পড়লো? ওয়াক থু 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 থু। ইঁদুর থুতু ফেলতে ফেলতে দৌড়ে তার গুহায় চলে আসে। এদিকে সন্ধ্যাও নেমে আসে। আমি আজ আর কোথাও বের হব না, আমি খাবারও খাবো না। ইঁদুর নিজের সাথে অভিমান করে না খেয়ে রাত পার করতে থাকে। এদিকে পাশেরই একটা গাছে টোনা তার পুরো পরিবার নিয়ে বাস করে। টোনা দেখতে সুন্দর হলেও তার বউ ছিল ভীষণ কালো। টোনা, খেতে চলো, আমি আজ তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। তোমার মতো কলমের হাতের রান্নাই তো আমার একদম খেতে ইচ্ছে করে না। বাবা, তুমি মাকে ওভাবে কেন বলছো? বলো তো, মা যদি তোমাকে রান্না না করে দিত তাহলে তো তোমাকে না খেয়ে থাকতে হতো, না খেয়ে দিন কাটাতে হতো। ঠাম্মিও তো তোমাকে কখনো রান্না করে দেয় না। কি রে, বাপের কাছে আমার নামে কি গান ভাঙাছিস রে বলতো? আমি আবার কি গান ভাঙাবো? হ্যাঁ, যেটা সত্যি সেটাই তো বলেছি। তুমি আর বাবা অলস, তোমরা কখনোই কোনো কাজ করো না, শুধু বসে বসে আমার মায়ের কাজের ভুল ধরো আর বকাবকি করো। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। মায়ের সাথে থেকে থেকে খুব চাপাবাজি হয়েছিস তাই না? এবার দেখ তোর চাপা আমি কি করে ভাঙি। এই বলে মিনু রাগ করে টুকিকে মারতে শুরু করে। মা, দোহাই লাগে আপনার, আপনি আমার মেয়েকে আর এভাবে মারবেন না। আমার মেয়ে যে অনেক ছোট, ও এমন যন্ত্রণা একদম সহ্য করতে পারবে না। শয়তান কালো পেতনি, মেয়ের মায়ের গুলো এবার নিজে খা, দেখ কেমন লাগে। এই বলে মিনু টুনিকেও মারতে থাকে আর মেরে টুনিকে আহত করে মেঝেতে ফেলে রাখে। মা, এই আপদটাকে বাড়ির বাইরে ফেলে রেখে এসো তো। একে এখন আমার একদম সহ্য হচ্ছে না। আপদটা যদি বাইরে যায় তাহলে আমি আবার বিয়ে করতে পারবো। তুই একদম ঠিক কথা বলেছিস রে বাবা। তুই এক কাজ কর বাবা, ঘর থেকে দড়িটা নিয়ে আয় তো। দড়ি? দড়ি দিয়ে কি হবে মা? আগে তো নিয়ে আয়, তারপর বাকিটা দেখতেই পাবি। মিনুর কথা মতো টোনা দড়ি নিয়ে আসে। এরপর দুজনে মিলে টুনিকে টেনে টেনে বাইরে বের করে নিয়ে আসে। এদিকে টুকি তার মায়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। হ্যাঁ টুকি, মুখটা একদম বন্ধ করে রাখ, নয়তো তোকেও কেটে টুকরো টুকরো করে দিব। এই বলে দিলাম, চেয়েছিলাম নাতি হোক, বংশের মুখ উজ্জ্বল করবে, সেখানে কিনা এই আপদটা জন্ম নিয়ে বসে আছে। টোনা, আটকা তোর মেয়েকে। টোনা টুকিকে শক্ত করে ধরে রাখে আর এদিকে মিনু তার ছেলের বউকে টেনে হিসড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আর সেখানেই একটা গাছের সাথে দড়ি বেঁধে সেই দড়ি টুনির ডানায় বেঁধে দেয়। থাক এবার পরে এখানে, আর ধুকে ধুকে মর। মিনু হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর আহত টুনি বাঁধা অবস্থায় পড়ে থাকে। তাকে আর কেউই দেখে না। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। আর ইঁদুর খাবার খোঁজার জন্য বাইরে বেরিয়ে আসে। এভাবে পেটে ক্ষুধা নিয়ে কি আর হাঁটতে ইচ্ছে করে? ডানা থাকলে কত ভালো হতো, কত সুন্দর করে আমি উড়ে যেতে পারতাম। এই বলে ইঁদুর আকাশের দিকে তাকিয়ে থাকে। এদিকে একটা পাখি উড়ে যেতেই তার ডানা থেকে একটা পালক পড়ে যায় আর সেই পালক ইঁদুর তুলে নিয়ে ওড়ার চেষ্টা করে। তোর একটা পালক দিয়ে কি আর ওড়া যায়? ইঁদুর পালকটা নিয়ে মন খারাপ করে হাঁটতে থাকে। এদিকে হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় আর মেঘের মধ্যে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টি নামার তো দেখছি আর কোনো সময়ই পেল না। এই বলে ইঁদুর পালক নিয়ে উড়তে থাকে আর দৌড়ে গিয়ে টুনির পাশে একটা কচু পাতার নিচে দাঁড়ায়। যাক বাবা, পালকটা ভেজে নি। এই বলে হঠাৎ ইঁদুর পাশের দিকে তাকায় আর সেখানেই টুনিকে বাঁধা অবস্থায় দেখতে পায় আর গুটিসুটি পায়ে তার কাছে যায়। কে তুমি, আর তোমাকে বেঁধে বা কে রেখেছে?
টুনি কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। দাঁড়াও, তোমার বাঁধনটা আগে খুলে দেই। এরপর ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে দড়িটা কেটে দেয়। আর দড়িটা কাটার পর টুনি বেশ উড়াল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। আমার অনেক কষ্ট হচ্ছে, তোমাকে আর ওভাবে উঠতে চেষ্টা করতে হবে না। অনেক বৃষ্টি পড়ছে, তার উপর তোমার শরীরে অনেক ক্ষতও হয়েছে। তুমি আগে আমার গুহায় চলো, তারপর বাকি সবকিছু দেখা যাবে। টুনি তার মুখ দিয়ে কোনো কথাই বলল না, চুপচাপ ইঁদুরকে অনুসরণ করে তার গুহায় চলে গেল। আর গুহায় ঢুকে চারিদিকে পাখির পালক দেখে অবাক হয়ে যায়। আমার গুহা দেখে অবাক হচ্ছ বুঝি? অবাক হওয়ার কিচ্ছুটি নেই। আসলে পাখিদের মতো আকাশে ওরা আমার ভীষণ শখ, কিন্তু সেটা তো আর পূরণ হওয়ার নয়। তাই নিজের ঘরে পাখির পালক রেখে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি আর কি। ইঁদুর একা একাই কথা বলে, টুনি আর তার কোনো জবাবই দেয় না। এরপর ইঁদুর তার ঘরে থাকা কিছু ঔষধ নিয়ে টুনির গায়ে লাগিয়ে দেয়। এরপর টুনি কিছুটা সুস্থ বোধ করে আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে। আবার রাত পেরিয়ে ভোর। ইঁদুর কিছু খাবার এনে টুনির সামনে রেখে বলে, এখন কি তোমার শরীরটা ভালো লাগছে? হ্যাঁ, এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি। তাহলে তো অনেক ভালো। আর এই খাবারগুলো খেয়ে নাও তো। আর খেতে খেতে বলো তো কি হয়েছিল তোমার সাথে। এরপর টুনি খাবার খেতে থাকে আর তার সাথে সাথে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ইঁদুরকে বলে। তোমার সাথে তো তাহলে অনেক অন্যায় হয়েছে, কিন্তু এই অন্যায় তো মেনে নেওয়ার মতো নয়। তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের সন্তানকে কাছে আনতে হবে। তুমি ঠিক বলেছো, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু আমার যে পাখাগুলো খারাপ হয়ে গিয়েছে, আমি এখন আমারই পাখা নিয়ে উড়বো কি করে? তোমাকে উঠতেই হবে। আর শোনো, আমি দেখেছি পাখিরা হালুয়া অনেক ভালোবাসে। তাই তুমি এখন থেকে হালুয়া বানিয়ে বিক্রি করবে, আর আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, আমি তাই করব। এরপর দুজনে হালুয়া বানানোর উপকরণ জোগাড় করে আর সব জোগাড় করে তারা দুজনে মিলে গাজরের হালুয়া বানায়। আর তারপর টুনি সেগুলো ঝুড়িতে করে মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। হালুয়া নিন হালুয়া, গরম গরম মজাদার হালুয়া। একবার মুখে দিলেই স্বাদ লেগে থাকবে সারা জীবন। হালুয়া নিন হালুয়া। টুনির ডাক শুনে একে একে অনেক পাখি আসে কালো বউয়ের গাজরের হালুয়া খেতে। আর সবাই হালুয়া খেয়ে প্রশংসায় পুরো পঞ্চমুখর হয়ে যায়। এত সুস্বাদু গাজরের হালুয়া আমি আগে কোনোদিনও খাইনি। কাল কিন্তু আবার বানিয়ে নিয়ে আসবে, কেমন? সবার এত চাহিদা দেখে টুনি আর ইঁদুর মহা খুশি হয়। আর তারপর থেকে প্রতিদিন টুনি আর ইঁদুর গাজরের হালুয়া বানিয়ে বিক্রি করতে থাকে। আর এত বেশি লাভ হয় যে কয়েকদিনের মধ্যেই টুনি অনেক বড়লোক হয়ে যায় আর নিজের মেয়েকেও আনতে চলে যায়। মিস্টার টোনা, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিলে অনেক ভালো হয়। এত সহজে তো দিব না, তুই তো মারা গিয়েছিস, আবার ফিরে এলি কেন? আমি একবার নয় 1000 বার আসবো। আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য কত টাকা লাগবে তোমার? খুব তো দেখছি টাকার গরম। তা কোনো বড়লোক পাখির গলা ঝুলে পড়েছিস নাকি? হ্যাঁ, মুখ সামলিয়ে কথা বলো। চেয়েছিলাম তোমাকে পুলিশে ধরিয়ে দিব না, কিন্তু এখন তো দেখছি না ধরিয়ে কোনো উপায় নেই। এই বলে টুনি পুলিশে ফোন করে আর মুহূর্তের মধ্যেই পুলিশ এসে টোনা আর মিনুকে গ্রেফতার করে নিয়ে যায়। আর টুনি নিজের মেয়েকে আদর করে জড়িয়ে নেয়। টুনি পাখি, তুমি তো তোমার সব পেয়ে গেছো। এখন তো আমাকে আর প্রয়োজন হবে না, আমি বরং আসি। দাঁড়াও, তুমি আমার দুঃসময়ের বন্ধু, আর আমি তোমাকে ছেড়ে দিব? তা কি করে হয়? তুমি আগে আমার পিঠে চড়ে বসো। এরপর ইঁদুর টুনির পিঠে চড়ে বসে আর টুনি ইঁদুরকে নিয়ে আকাশে উড়ে ইঁদুরের মনের আশা পূরণ করে। আসলে বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।